আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়াশোনা করতেছো, তোমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা নিয়ে অনেক ইচ্ছা আছে, কিন্তু সবার আসলে ইঞ্জিনিয়ারিংটা করে কোন টাইপের ইঞ্জিনিয়ারিং করবে সেটা নিয়ে আইডিয়া নেই। ঠিক আছে, মানে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং করব, ওকে, কিন্তু ইঞ্জিনিয়ারিংও তো অনেক রকমের হয়। হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই সবগুলা ইঞ্জিনিয়ারিংগুলা দেখতে কেমন হয়, এখানে কি পড়া হয়, কি নিয়ে কি রিসার্চ করা হয়, এই সব পড়াশোনা করে তোমার লাভ কি, তারপরে কাজের ক্ষেত্রে কোন ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের তোমার ডিমান্ড বেশি, ওইটা নিয়ে আমরা উৎকর্ষ প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা ওভারঅল রিভিউয়ের একটা আয়োজন করছে। তো আজকে আমি তোমাদের শান্ত ভাইয়া, আমি বুয়েটের 15 ব্যাচের ট্রিপুলি থেকে পড়াশোনা করছি। আমি হচ্ছে 2021 সালে পাশ করছি। তো আমাদের একটু পাশ করতে দেরি হয়েছে, কারণ হচ্ছে করোনার কারণে একটু সময় হয়ে গেছিলো, তো এই জন্য একটু দেরি হয়ে গেছিলো। ঠিক আছে, তো আমি যে এই বুয়েটের মধ্যে অলমোস্ট প্রায় হচ্ছে 5.5 বছর বা 6 বছর পর্যন্ত, 4 বছরও হওয়ার কথা, কিন্তু বুয়েটের মধ্যে একটু সব কিছু লেন্দি হয়ে যায়। ঠিক আছে, কোনো কিছু ফেল করি নাই, চিন্তা করো না, সব সাবজেক্টে পাস করছি। তো নর্মাল পেসে যাওয়ার পরে তোমার অলমোস্ট প্রায় 5 বছর সময় লেগে গেছে। ঠিক আছে, অলমোস্ট 5 থেকে 5.5 বছরের মতন। তো এই 5 বছরের যে জার্নিটা ছিল আমার এই ট্রিপুলি নিয়ে, এইটা তোমাদের আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে একটু শুরু করি, ট্রিপুলি মানে কি এটা একটু আলোচনা করি। ঠিক আছে, ট্রিপুলি মানে কি? ট্রিপুলি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ের তুলনায় এইটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে এইটা একটু ডিফারেন্ট বলতে এই কেসে একটু দেখো, একটা নাম না, মনে করো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, একটা জিনিস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, মেকানিক্যাল জিনিস নিয়ে ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল স্ট্রাকচার নিয়ে ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা শুধুমাত্র একটা টপিক নিয়ে নেই, এখানে দুইটা জিনিসের নাম বলা আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক। দুইটা কাছাকাছি মনে হইলেও দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। তার মানে এই ট্রিপুলি সাবজেক্টে অ্যাকচুয়ালি দুই টাইপের ইঞ্জিনিয়ারিং একসাথে আছে। ঠিক আছে, বাংলাদেশে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং দুইটা আলাদা আলাদা না পড়ায় একসাথে পড়ানো হয়। ঠিক আছে, যেহেতু এই দুইটা সাবজেক্টের মধ্যে অনেক বেসিক জিনিস সেম থাকে, দুইটা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক জিনিস সেম থাকে, তো এই দুইটাকে একসাথে পড়ানোর চেষ্টা করা হয়। ঠিক আছে, তো এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কী নিয়ে আলোচনা করা হয়? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে মেজর 3টা ফোকাস আছে, এই 3টা ফোকাসের আমি ছবি দিয়ে রাখছি। ঠিক আছে, এইটা কি? এইটা হচ্ছে একটা ট্রান্সফর্মার। এটা হচ্ছে ট্রান্সফর্মার। তোমরা যদি ট্রান্সফর্মার নাম নাও শুনো, অবশ্যই শোনা উচিত, তোমরা হচ্ছে ফিজিক্সের মধ্যে পড়ছো অবশ্যই। ট্রান্সফর্মারের কাজ কি? ট্রান্সফর্মারের কাজ হচ্ছে তোমাকে বিদ্যুৎ সরবরাহ করা। ঠিক আছে, বিদ্যুৎ সরবরাহ করা, এক্স্যাক্ট কাজটা আমি বললাম না, মানে এইটার মাধ্যমে তোমার বাসার মধ্যে বিদ্যুৎ চায়। ঠিক আছে, তারপরে এইটা কি? এইটা হচ্ছে মাইক্রো প্রসেসর। ঠিক আছে, মাইক্রো প্রসেসর। তো এই যে চিপ মাইক্রো প্রসেসর, এইটা দিয়েই তো আজকেরকার দুনিয়া চলতেছে। ঠিক আছে, তোমার মনে করো যে এই পুরা বিশ্বে সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি কোনটা? এনভিডিয়া। ঠিক আছে, এনভিডিয়া কি? একটা চিপ কোম্পানি, চিপ ডিজাইন কোম্পানি। তারা হচ্ছে জিপিইউ ডিজাইন করে মেইনলি, এবং এই জিপিইউ ডিজাইন করার মাধ্যমে এই যে আমাদের বর্তমানে যে এআই, মেশিন লার্নিং, এটার যে বিভিন্ন ধরনের যে ইয়াটা হয়েছে, তোমার অগ্রসরটা হয়েছে, ঠিক আছে, ডেভেলপমেন্টটা হয়েছে, সব কিছু কিন্তু এই ডিজাইনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওই এনভিডিয়ার চিপের উপর বেস করেই কিন্তু পুরো দুনিয়ার এআইটা এত দূরে আগায় গেছে। ঠিক আছে, এইটা একটা অংশ। আরেকটা এখানের মধ্যে দেওয়া আছে হচ্ছে এই যে সেল টাওয়ার আর কি। ঠিক আছে, এটা তোমরা অনেক সময় দেখছো, রাস্তাঘাটের মধ্যে দেখছো। এটা সেল টাওয়ার মানে এখান থেকে তুমি যে কথা বলতেছো না, কথা বলার সময় এটা তো তুমি যে ফোনে একজনের কাছ থেকে আরেকজনের কাছে কথা বলতেছো, তো এটাতে কি প্রয়োজন হয়? এটাতে সিগন্যালের প্রয়োজন হয়। ঠিক আছে, এখন এই সিগন্যালটা আকাশ এমনিতে তো যাচ্ছে না, এটা তো কোনো কিছু হয়ে যাচ্ছে, তাই না? ওই জিনিসটা হচ্ছে এই টাওয়ারগুলা রিসিভ করে তোমার কথাগুলা, তারপরে যার কাছে যাবে তাকে পাঠায় দেয়।
ব্যাপারটা বুঝা গেছে? তার মানে এই যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এই তিনটা জিনিস কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, ঠিক আছে, কমপ্লিটলি ডিফারেন্ট, এবং এইগুলা হচ্ছে সবগুলা নিয়ে আলাদা আলাদা ইঞ্জিনিয়ারিং নিয়ে আছে। বিএসসি লেভেলে অনেক জায়গায় এই তিনটা জিনিস নিয়ে আলাদা আলাদা ইঞ্জিনিয়ারিং আছে, ঠিক আছে। মেইনলি তোমার পাওয়ার, এই যে ট্রান্সফর্মার, মোটর, জেনারেটর, এইসব ইলেকট্রিক্যাল ডিভাইস যেগুলো হচ্ছে পাওয়ার নিয়ে কাজ করে, সেটা নিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তারপরে চিপ, সেমিকন্ডাক্টর, এগুলো নিয়ে হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মোটা দাগে আমি বলতেছি, ঠিক আছে। তারপরে এইটা হচ্ছে কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল সিগন্যাল কিভাবে তুমি পাঠাবা, পাঠানোর মাধ্যমেই তো কথাবার্তা বলা হবে, সব কিছুই তো তুমি যখন হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে কথাবার্তা বলবা, সেটাই তো হচ্ছে তুমি কমিউনিকেশন করতে পারবা, তাই না? তো তার মানে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মোটামুটি তিনটে ইঞ্জিনিয়ারিং আছে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং। একটা হচ্ছে তোমার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এই তিন ধরনের জিনিস নিয়ে আলোচনা হয়। তো এটা আগে থেকে ধারণা দিয়ে রাখতেছি যে ট্রিপলি পড়লে তুমি কোন দিকে যাওয়া, এই তিনটা একেবারে ডিফারেন্ট জিনিসের যে কোনো একটা দিকে তুমি যাবে, হ্যাঁ। এবং ট্রিপলি সাবজেক্টটার মধ্যে এই তিনটা দুনিয়ারই তোমার হচ্ছে বেসিক দেওয়া হবে, ঠিক আছে। এটা আমরা যখন কোর্সের মধ্যে যাব, যে কোন বছরে তুমি কি নিয়ে পড়াশোনা করবা, তখন তুমি আরও ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে। তো এখন ট্রিপলির মধ্যে আমরা কি কি নিয়ে আলোচনা করি, এই তিন প্রকারের ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করি, ঠিক আছে। প্রথমে হচ্ছে ট্রিপলির মধ্যে একটা ভাগ হচ্ছে ইলেকট্রিক্যাল, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক, আরেকটা হচ্ছে কমিউনিকেশন ডিভাইসের ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এটা মনে করে নাও। তার মানে এইখানে তাহলে একটু বুঝতে পারতেছো যে নর্মাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, এটার মধ্যে ট্রিপলিটা অ্যাকচুয়ালি অনেক ভাস্ট, ঠিক আছে। এবং ট্রিপলির সাবজেক্টটা এমনিতে তোমার হচ্ছে খুবই এস্টাবলিশড। বলতে আমি এটা বুঝাচ্ছি যে ইলেকট্রিসিটি আবিষ্কার হওয়ার পরে প্রায় 150 বছরের মতন হয়ে গেছে, এর মধ্যে এই সবগুলা টপিক অনেক দূর আগে আসছে, ঠিক আছে। এই সবগুলা টপিক অনেক দূর আগে আসছে। তোমার বাসার মধ্যে বিদ্যুৎ কিভাবে সরবরাহ করা হবে, তারপরে হচ্ছে তুমি বাসার মধ্যে ওই বিদ্যুৎটা পাওয়ার পরে ওইটাকে ইউজ করে, ঠিক আছে, কি কি করতে পারো, হ্যাঁ, ওইটা হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের জগতে। তারপরে হচ্ছে তুমি যে কথাবার্তা বলবা, একে অপরের সাথে কথা বলতেছো, ওয়্যারলেস বা ওয়্যার্ড কমিউনিকেশন করতেছো, সবগুলো হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। ব্যাপারটা বোঝা গেছে? তো আমরা যদি ওয়ান বাই ওয়ান যাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমরা মেইনলি কি দেখব, এই যে ইলেকট্রিক্যাল মেশিন বলতে আমরা কি বুঝাচ্ছি? ইলেকট্রিক্যাল মেশিন বলতে বুঝাচ্ছি যারা হচ্ছে ইলেকট্রিসিটিকে ইলেকট্রিসিটি এক প্রকারের শক্তি, তাই না, এনার্জি। তো এইটাকে অন্য একটা পাওয়ারে কনভার্ট করে, অথবা অন্য একটা পাওয়ার থেকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে, ঠিক আছে। যেমন জেনারেটর কি করে? ইলেকট্রিসিটি তৈরি করে। হাওয়া থেকে হয় না, সে হচ্ছে কোনো একটা গতিশক্তিকে কাজে লাগায়, বা হচ্ছে তোমার চৌম্বক শক্তি বা শক্তিকে কাজে লাগায়, সে হচ্ছে ওইটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। গতিশক্তিটা ইলেকট্রিসিটিতে কনভার্ট হচ্ছে, মেকানিক্যাল এনার্জিটা এখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই যে কনভার্সনগুলো হয় যে সকল মেশিনের মাধ্যমে, সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। এবং এমনকি তুমি যদি চিন্তা করো, তোমার বাসার মধ্যে ফ্যান, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ওয়াশিং মেশিন, ওভেন, তারপরে হচ্ছে তোমার পানির পাম্পের মোটর, সবগুলাই কি করতেছে? সবগুলো হচ্ছে ইলেকট্রিসিটি নিচ্ছে এবং এইটাকে বিভিন্ন রকমের শক্তিতে পরিণত করতেছে, ঠিক আছে, বিভিন্ন রকমের শক্তিতে পরিণত করতেছে। ওকে, তো এই যে ইলেকট্রিক্যাল মেশিনগুলো আছে, এইটা নিয়ে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আলোচনা করা হবে। মেইনলি কি জিনিস? মোটর, জেনারেটর, ট্রান্সফর্মার, এই তিনটা হচ্ছে তোমরা জেনে রাখো, এই তিনটা নিয়ে তোমরা অনেক ডেপথে আলোচনা করবা। তারপর মেজারমেন্ট ডিভাইস, ইলেকট্রিসিটি মাপার জন্য যে কী সব জিনিস লাগে, মিটার লাগবে না আমার? তো হ্যাঁ, তো নর্মাল মিটার, এটা বানানো লাগবে না? তো এইটা কিভাবে তৈরি করা হবে, এইটার ফিলোসফি, এইটার তোমার ফান্ডামেন্টালটা কি, সেইটা নিয়ে আলোচনা করা হবে।
তারপরে পাওয়ার সিস্টেমটা হচ্ছে কি বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে তোমার বাসা পর্যন্ত যে বিদ্যুৎটা যাবে পুরো সিস্টেমটা কিভাবে চলবে, ঠিক আছে, বিদ্যুৎ কিভাবে তৈরি হবে, বিদ্যুৎ কিভাবে জেনারেট হবে, ঠিক আছে, জেনারেটের পরে তোমার এটা হচ্ছে ট্রান্সমিট করা লাগবে, বিদ্যুৎ কিভাবে ওই বিদ্যুতের প্ল্যান্ট থেকে তোমার শহরের কাছে আসবে ওইটা একটা, তারপরে হচ্ছে ওই শহরে যাওয়ার পরে তোমার বাসায় কিভাবে আসবে ওই অংশটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, এই পুরো অংশটা কিভাবে কাজ করবে, তারপরে এই পুরো অংশের মধ্যে যদি কোনো জায়গায় মনে করো কারেন্ট চলে যায়, ঠিক আছে, বা ফল্ট হয় ওইটা কিভাবে তুমি রিমুভ করবা, তো পুরো সিস্টেমটা কিভাবে চলবে, পুরো সিস্টেমটা কিভাবে রিলায়েবলি তুমি হচ্ছে কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই দিতে পারবা, এইটা হচ্ছে পাওয়ার সিস্টেম আলোচনা করব। এবং আজকালকার দিনের সবচেয়ে হট টপিক হচ্ছে রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে। রিনিউয়েবল এনার্জি কি জিনিস, জাস্ট এটা হচ্ছে পাওয়ার সিস্টেমের জেনারেশন সাইডটাকে চেঞ্জ করতেছে। পাওয়ার যে জেনারেট করা হয় এটা সাধারণত কিসের মাধ্যমে জেনারেট করা হয়, এটা হচ্ছে আমি তো বললাম গতিশক্তি সাধারণত বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়, মানে কোনো একটা টারবাইন বা তোমার হচ্ছে রোটর ঘুরবে, ঠিক আছে, ওই ঘূর্ণনটা পরে কনভার্ট হয়ে ইলেকট্রিসিটিতে হবে, ঠিক আছে। তো ঘূর্ণন মানে রোটেশন এখানে হচ্ছে ইলেকট্রিসিটিতে কনভার্ট হচ্ছে। এখন এই যে ঘুরানো লাগবে, কোনো একটা টারবাইন যে ঘুরবে, হ্যাঁ ওকে, এই টারবাইন ঘোরার জন্য তোমার হচ্ছে স্টিমের দরকার হয়, ঠিক আছে, স্টিম টারবাইন, তোমরা নাম শুনতে পারো নাও শুনতে পারো, তবে ম্যাক্সিমাম বিদ্যুৎ কেন্দ্র স্টিম টারবাইনে চলে। এখন যে এটা ঘোরার জন্য স্টিম লাগবে তোমার, এই স্টিম তৈরি করব কি দিয়ে, পানি দিয়ে। এখন পানি তো এমনিতে স্টিম হবে না, পানিকে তার মানে কি দেওয়া লাগবে, বয়েল করা লাগবে, নর্মাল হিসাব, পানিকে বয়েল করব, স্টিম করব, স্টিমটা তার যে শক্তিটা আছে ওইটা দিয়ে কি করবে, টারবাইনকে ঘুরাবে এবং ওই ঘূর্ণনের কারণেই বিদ্যুৎটা তৈরি হবে। এখন এই স্টিম তৈরি করার জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। তো তুমি চিন্তা করো বাসার মধ্যে পানি কিভাবে তুমি বয়েল করো, গ্যাস দিয়ে, ঠিক আছে, গ্যাস দিয়ে, তার মানে গ্যাস দিয়ে তুমি হচ্ছে টারবাইন চালাইতে পারো, ঠিক আছে। আর কি হইতে পারে, কয়লা পুড়ে যে তাপটা তৈরি হয় ওইটা দিয়ে তুমি স্টিম তৈরি করতে পারো। আর কি হইতে পারে, আরও অনেক দিকে যাওয়া যায়, ঠিক আছে। একটা অপশন হচ্ছে আমরা হচ্ছে এই টারবাইন ঘুরানোর জন্য এইসব ফুয়েল ইউজ না করে আমরা হচ্ছে সূর্যালোক ইউজ করতে পারি, ঠিক আছে, সূর্যালোক ইউজ করতে পারি, হ্যাঁ। সূর্যালোক ইউজ করলে আমার টারবাইনও ঘুরানো লাগবে না, সূর্যালোক ইউজ করলে ডিরেক্ট সানলাইটটাই ইলেকট্রিসিটি হয়ে যাবে। আবার উইন্ড দিয়ে আমরা ঘুরাইতে পারি। তারপরে ওয়াটার দিয়ে আমরা কি পানি দিয়ে হচ্ছে কি ডিরেক্ট ঘুরাইতে পারি টারবাইনটা, ঠিক আছে, আমার স্টিম দরকার নেই, আমি পানি দিয়েই ঘুরাইতে পারি, ওকে। তো এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি। তো রিনিউয়েবল এনার্জির এখন একটা রেনেসাঁ না, এটার হচ্ছে একটা এখন খুবই একটা বুম চলতেছে সব জায়গায়। তুমি যদি দেখো সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে এই রিনিউয়েবলে হচ্ছে, ঠিক আছে, কারণ মানুষ বুঝতে পারতেছে যে ভবিষ্যতে আমাদের তেল কয়লা এগুলা থেকে মুভ অবশ্যই করা লাগবে এবং যাইতে হবে কোন জায়গায়, রিনিউয়েবলে যাইতে হবে, ঠিক আছে। এটা নিয়ে রিসার্চের অনেক স্কোপ আছে। তো এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এরপরে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কি কি আছে, সেমিকন্ডাক্টর, ঠিক আছে, কি কি জিনিস মানে কোন টাইপের ম্যাটেরিয়াল সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করে, ওই সেমিকন্ডাক্টিভিটি কত ভালো করা যাইতে পারে, কোন কাজে এই সেমিকন্ডাক্টরগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। তারপরে ওই সেমিকন্ডাক্টরকে ইউজ করে আমরা কি তৈরি করব, আমরা তৈরি করব হচ্ছে ট্রানজিস্টর, মোট কথা হচ্ছে ট্রানজিস্টর। তো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আমরা মেনলি ট্রানজিস্টর এবং ট্রানজিস্টর থেকে আরও কত কমপ্লেক্স জিনিস তৈরি করা যায় সেইগুলো দেখব, ঠিক আছে। তোমরা ট্রানজিস্টর পড়ছো এবং আমি জানি তোমাদের বইয়ের মধ্যে এটা নিয়ে আলোচনা করা আছে। তো ইলেকট্রনিক ডিভাইস মানে কি, ট্রানজিস্টর রিলেটেড যে ডিভাইসগুলো আছে সেগুলো, এবং অনেকগুলো ট্রানজিস্টরকে একসাথে করে একটা বড় আইসি ডিজাইন বা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করা যেতে পারে, যেটা একটা কাজ করে, ঠিক আছে। এখন ট্রানজিস্টর কি করে, ট্রানজিস্টরের কাজ হচ্ছে সে সুইচ হিসেবে কাজ করে, মেইনলি হচ্ছে সে সুইচ হিসেবে কাজ করে, অন আর অফ।
এখন এই অন আর অফ এইটাকেই তুমি অনেক কম্বিনেশন করে কি করতে পারবা, অনেক কম্বিনেশন করে বিভিন্ন টাস্ক ইমপ্লিমেন্ট করতে পারবা। সে যোগের কাজ করতে পারে ক্যালকুলেটরে যে তোমাদের যে ক্যালকুলেটর আছে ওই ক্যালকুলেটরের মধ্যে একটা চিপ আছে, সে কি করে, সে হচ্ছে ওই ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে তোমার যে ইনপুটটা আছে সেটাকে সে কোনো একটা আউটপুট দেয়, ঠিক আছে। ক্যালকুলেটর, ওকে, ক্যালকুলেটরের মধ্যে আইসি ডিজাইন, ওইখানের মধ্যে একটা তোমার কি আছে, আইসি আছে, ঠিক আছে। আইসি জিনিসটা কি, অনেকগুলা ট্রানজিস্টর মিলে একটা কাজ করার জন্য তুমি যদি সার্কিট তৈরি করো সেটাকে আমরা আইসি বলবো। আর মাইক্রো প্রসেসর হচ্ছে আরও বড়, আইসির থেকেও বড়, তোমার বিলিয়নস অফ তোমার ট্রানজিস্টর মিলে একটা মাইক্রো প্রসেসর তৈরি করবে, যেটা আমরা কোথায় থাকে, আমাদের থাকে হচ্ছে কম্পিউটারে, ঠিক আছে, বা বিভিন্ন কম্পিউটেশনাল ডিভাইসে এই তোমার কি থাকবে, মাইক্রো প্রসেসর থাকবে, ঠিক আছে। এই মাইক্রো প্রসেসর দিয়ে মোটামুটি আজকে দুনিয়াটা চলতেছে। তো এটা কিভাবে ডিজাইন করতে হবে সেই জিনিসটা হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এরপরে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কি, কমিউনিকেশন ডিভাইস, মানে তোমার হচ্ছে আমরা যে কথাবার্তা বলতেছি, সোজা কথা হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মানে কি, তুমি যে কথা বলতেছো বা তুমি হচ্ছে যে ইমেল সেন্ড করতেছো, এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে, তুমি যে ইন্টারনেট ইউজ করতেছো, এটাও কি একটা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে, ঠিক আছে। কমিউনিকেশন ডিভাইসের মধ্যে কি আছে, তুমি চিন্তা করো, এখানের মধ্যে তুমি যে কথা বলতেছো, তোমার ফোনের থেকে একটা ট্রান্সমিটার লাগবে, মানে তোমার সিগন্যালকে যে ট্রান্সমিট করবে, তারপরে যে কথা শুনতেছে তাকে এটা রিসিভ করতে হবে, তার মানে তার ওই এন্ডে কি লাগবে, রিসিভার লাগবে, ঠিক আছে। তো অ্যান্টেনা একটা কি কমিউনিকেশন ডিভাইস, এই যে ট্রান্সমিটার, রিসিভার, তারপর রাউটারও কি একটা কমিউনিকেশন ডিভাইস, ওকে। তো এই টাইপের কমিউনিকেশন ডিভাইস যেগুলো ইউজ করে আমরা কমিউনিকেট করতে পারি সেগুলো হচ্ছে এখানে। তারপর কমিউনিকেশন সিস্টেম, তো এই যে তুমি ডিভাইসগুলো ইউজ করে কিভাবে তুমি মানে সিগন্যালটা এই পাশ থেকে ওই পাশে পাঠাবা, ঠিক আছে, এটা কিন্তু চিন্তার বিষয়। এটা কিভাবে করবা সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমে, অ্যানালগ সিস্টেম, ডিজিটাল সিস্টেম, কোন সিস্টেম কিভাবে পাঠাবা, এই পুরা জিনিসটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম আমরা আলোচনা করি। তারপর হচ্ছে সিগন্যাল প্রসেসিং, ঠিক আছে। সিগন্যাল প্রসেসিং মানে হচ্ছে তুমি মনে করো এখন সিগন্যালটা রিসিভ করলা, তুমি কথা বলছো, তোমার বন্ধু ওই পাশে সিগন্যালটা রিসিভ করলো, কিন্তু তুমি যে কথাটা বলছো আর সিগন্যালটা যে রিসিভ হয়েছে, এই যে দুই মাধ্যমের মধ্যে গেল না, এই মাধ্যমে যাওয়া, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় তুমি যেভাবে কথাটা বলছো তার কাছে কিন্তু ওইভাবে পৌঁছায় না, পরিবেশের বিভিন্ন তোমার সিগন্যাল ওইখানের সাথে মিশে আছে, নয়েজ বলি আমরা এটাকে। তুমি যে কথা বলছো, আমি এখান থেকে তুমি যদি কিছু দূরে থাকো তাহলেই কিন্তু আমার কথা ঠিক মতন শুনতে পারবা না, কারণ হচ্ছে আমার আর তোমার মধ্যে অনেক দূরত্ব এবং এর মাঝখানে অনেকগুলো আওয়াজ। মনে করো রাস্তার মধ্যে তুমি আর আমি কথা বলতেছি, তাহলে রাস্তার আশেপাশে যে রাস্তার মধ্যে যে বিভিন্ন গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে তাদের আওয়াজে আমার আর তোমার কথার মাঝখানে কিন্তু কি ঠিক মতন পৌঁছাবে না, আমার কথাটা তোমার কাছে ঠিক মতন পৌঁছাবে না, ঠিক আছে। তো ওই সময় এখন ফোনে কথা বলতেছে, ফোনের মধ্যেও কি এরকম নয়েজ চলে আসবে, এখন এই নয়েজগুলোকে কি করা লাগবে, সরানো লাগবে। এখন এই সরাবা কিভাবে, এই পুরা জিনিসটা হচ্ছে এই সিগন্যাল প্রসেসিংয়ের মধ্যে, তোমার যাতে নয়েজটা তুমি রিমুভ করে আমি যে কথাটা বলছি এটা যাতে তুমি ঠিকভাবে শুনতে পারো। আর এরপরে হচ্ছে নেটওয়ার্ক এবং ডাটা কমিউনিকেশন, মানে এখন সিগন্যাল প্রসেসিংটার দরকার হয় কখন, যখন হচ্ছে তুমি আমাদের কথাটা এখান থেকে ওইখানে যাওয়ার পরে এটাকে ক্লিন করা লাগবে। এরপরে ইন্টারনেটে তুমি মনে করো একটা ইমেল সেন্ড করছো বা তোমার বন্ধুকে একটা ছবি সেন্ড করছো বা একটা ভিডিও সেন্ড করছো, ওই ভিডিওটা ইন্টারনেটের মধ্যে কিভাবে যাবে, কোন প্রোটোকলে যাবে, তুমি যে তোমার বন্ধুকে পাঠাইছো এটা যে তোমার বন্ধুর কাছেই কেন গেল, এটা সবার কাছে কেন গেল না, ইন্টারনেটের অ্যাক্সেস সবার কাছে আছে। তো এই জিনিসগুলোর জন্য প্রোটোকলের দরকার হয়, ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য কমিউনিকেশন লেয়ারের দরকার হয়। এই আইডিয়াগুলো হচ্ছে এইখানের মধ্যে, মানে তাহলে বুঝতে পারতেছো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পুরোটাই হচ্ছে যোগাযোগ নিয়ে, ওকে। আচ্ছা, এরপরে এই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক এই দুইটা মিলে আরেকটা অংশ আছে, সেটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক। এই দুইটাকে একসাথে কি বলে, পাওয়ার ইলেকট্রনিক। মানে এখন দেখো
আমাদের যে পাওয়ার সিস্টেম ওইখানের মধ্যেও কিন্তু অনেক ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজন হয়, ঠিক আছে। ওইখানের মধ্যে অনেক ইলেকট্রনিক ডিভাইসের মানে ইলেকট্রনিক ডিভাইস মানে কি, মেইনলি হচ্ছে তোমার ট্রানজিস্টর, যেটা সুইচ অথবা অ্যাম্প্লিফায়ার সুইচ হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো এইখানের মধ্যে ইলেকট্রিক্যাল ডিভাইসের ইলেকট্রিক্যাল যে পাওয়ার সিস্টেম আছে, এই পাওয়ার সিস্টেমের মধ্যে যদি ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজন হয় তখন আমরা ওইটা চলে আসে কিসের মধ্যে, পাওয়ার ইলেকট্রনিক্সের মধ্যে। তখন ওইটা কিসের মধ্যে চলে আসে, পাওয়ার ইলেকট্রনিক্সের মধ্যে, ঠিক আছে। পাওয়ার সিস্টেমেও তার মানে কি অনেক ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করা হচ্ছে, দিন যত যাবে এবং যত রিনিউয়েবল আসবে তত পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের প্রয়োজন আরও বেশি হবে, ঠিক আছে। পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস তোমাদের হয়তোবা এখন আইডিয়া নেই, তবে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে পাওয়ার সিস্টেমের মধ্যে সে সুইচ হিসেবে কাজ করতে পারে, সে ফিল্টার হিসেবে কাজ করতে পারে, বিভিন্ন জিনিস হিসেবে কাজ করতে পারে। কথাগুলো এখন তোমরা জাস্ট ওভারভিউ নিয়ে রাখো, ওকে। তো ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের এই তিনটা মেজর সাইড গেল, ঠিক আছে। এখন তোমার এই ট্রিপলিতে জার্নিটা কেমন হবে, ঠিক আছে। জার্নিটা নিয়ে যদি এখন আমি আলোচনা করি, ফার্স্ট ইয়ারে তুমি পড়বে হচ্ছে ডিসি সার্কিট এবং এসি সার্কিট। এটা লিটারালি তুমি ইন্টারেও পড়ছো, হ্যাঁ। ইন্টারে তোমার যে ডিসি সার্কিট আর এসি সার্কিটের চ্যাপ্টারগুলো আছে, এসির কোনো চ্যাপ্টার নাই, এসির সার্কিটের কোনো চ্যাপ্টার নেই ইন্টারে, তবে ডিসি সার্কিটের একটা চ্যাপ্টার আছে। ওই যে চলতড়িতের যে চ্যাপ্টারটা পড়ছো না, ওই জিনিসটাই ডিসি একটা পুরো কোর্স আছে ডিসি সার্কিট, ঠিক আছে। ওই যে কিরশফের ল, ওহমস ল, ওই জিনিসগুলোই আবার আছে এই ডিসি সার্কিটে, ওকে। খুবই বেসিক জিনিস, বেসিক দিয়ে শুরু করতে হবে। আর এসি সার্কিট মানে কি, এখন তো তোমার হচ্ছে শুধুমাত্র আমাদের যে পাওয়ার সিস্টেম এখানের মধ্যে কিন্তু সব এসি সিগন্যাল বা এসি প্রবাহিত হয়, ঠিক আছে। অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয়। তো ওই সময়ে কি হবে, ওইটার জন্য আচরণটা কেমন হবে, ওই সময় কারেন্ট, ভোল্টেজ, এগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করব, তো এটা হচ্ছে আমাদের এসি সার্কিটে। তো ডিসি সার্কিট, এসি সার্কিট খুবই কমন একটা জিনিস। এই দুইটা জিনিস হচ্ছে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে না, আরও অনেক ইঞ্জিনিয়ারিংয়ে এটা পড়তে হয়, কারণ এটা খুবই বেসিক আইডিয়া, এটা বিভিন্ন জায়গায় প্রয়োজন হতে পারে, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে এত কম কেন, এত কম হচ্ছে নর্মালি যখন তুমি প্রথম বর্ষে থাকবা তখন হচ্ছে নন ডিপার্টমেন্টাল টপিকগুলো আরও বেশি করে পড়বা। যেমন তুমি এখন হচ্ছে ইন্টারের যে ম্যাথ শিখে আসছো, ওই ম্যাথ অনেক সময় এনাফ না, ঠিক আছে। সামনের যে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ দরকার হবে সেটা শুধু ইন্টারমিডিয়েটের ম্যাথ দিয়ে এনাফ না। তো তোমাকে ম্যাথের অনেকগুলো কোর্স করা লাগবে, তোমাকে ফিজিক্সেরও কিছু কোর্স করা লাগবে, ঠিক আছে। আর এছাড়া তোমার হচ্ছে বিভিন্ন হিউম্যানিটিজের কোর্সও করা লাগতে পারে। হিউম্যানিটিস মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং টপিক ছাড়া সায়েন্সের টপিকের বাদে যদি কোনো টপিক থাকে, যেমন হচ্ছে ইকোনমিক্স, তারপরে হচ্ছে ইংলিশ, তারপরে হচ্ছে তোমার মানে বিভিন্ন টাইপের টপিক থাকতে পারে যেটা হচ্ছে সায়েন্সের টপিকের বাইরে, ঠিক আছে। হিউম্যানিটিস ওইটাও তোমাদের পড়া লাগবে, ওইগুলো নর্মালি ফার্স্ট ইয়ারে বেশি থাকে আর কি। তো ফার্স্ট ইয়ারে এর জন্য তোমার ডিপার্টমেন্টাল টপিকের চেয়ে আউটসাইডের টপিকটা বেশি থাকে। আচ্ছা, সেকেন্ড ইয়ারে আসি। সেকেন্ড ইয়ারে এখন আমরা আসল মানে নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, ইলেকট্রিক্যাল মেশিন, ঠিক আছে। ইলেকট্রিক্যাল মেশিন মানে কি, তোমার ওই যে ট্রান্সফর্মার, তারপরে মোটর, জেনারেটর। শুধু ট্রান্সফর্মারের উপরে মোস্ট প্রবাবলি হচ্ছে পুরো একটা তোমার হচ্ছে কোর্স আছে, ঠিক আছে। তারপরে মোটর আর জেনারেটর নিয়ে একটা কোর্স আছে, তাহলে বুঝো এইগুলো নিয়ে খুব ডিটেলসে পড়াশোনা করবা, হ্যাঁ। ট্রান্সফর্মার কোন সময় কি হয় না হয়, ট্রান্সফর্মারের মডেল কিভাবে করে না করে, ওকে। ট্রান্সফর্মারকে তুমি সার্কিট আকারে কিভাবে প্রকাশ করতে পারো, ওকে। মোটরের সার্কিটটা দেখতে কেমন হয়, জেনারেটরের সার্কিটটা দেখতে কেমন হয়, ঠিক আছে। এগুলো আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, ওকে। পুরো জিনিসটাই হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে। তো এইখানের মধ্যে তুমি আসল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গেছো। তারপরে ইলেকট্রোম্যাগনেটিক্স, হ্যাঁ। ইলেকট্রোম্যাগনেটিক্স এটা পড়া লাগে, কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিজম এই দুইটা খুবই ক্লোজলি রিলেটেড জিনিস, এটা বিভিন্ন সময় চলে আসবে, ঠিক আছে। ইলেকট্রিসিটি যেখানে প্রবাহিত হবে, কারেন্ট চলতড়িৎ যেখানে প্রবাহিত হবে সেখানে ম্যাগনেটিজমও থাকবে, ঠিক আছে। তো ওই ইফেক্টগুলো তোমার বোঝার জন্য এই সাবজেক্টটা পড়া লাগবে, ঠিক আছে। তারপরে ইলেকট্রনিক সার্কিট, ওকে। আচ্ছা, তুমি ইলেকট্রিক সার্কিট পড়ছো, এই যে ডিসি এসি পড়ছো, এই দুইটা সার্কিটের তুলনায় ইলেকট্রনিক সার্কিটটা ডিফারেন্ট কিভাবে, এখানে হচ্ছে কি চলে আসবে, ট্রানজিস্টর চলে আসবে, বা এদেরকে আমরা
অন্য ভাষায় বলি অ্যাক্টিভ এলিমেন্ট। ট্রানজিস্টর টাইপের এলিমেন্টকে আমরা কি বলি? অ্যাক্টিভ এলিমেন্ট। ওই যে ট্রানজিস্টরের সার্কিটগুলো কেমন হয়, হ্যাঁ, ট্রানজিস্টরের ইনপুট কি দিলে আউটপুটটা দেখতে কেমন হয়, খুবই বেসিক জিনিস। এটাও অনেক অনেক শুধুমাত্র ট্রিপলির না, ট্রিপলির বাইরেও পড়ানো হয়, ঠিক আছে, ইলেকট্রনিক সার্কিট। ঠিক আছে, তার মানে কি নর্মাল সার্কিট মানে যেখানে রেজিস্ট্যান্স, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলোর পাশাপাশি তোমার যদি কি দিয়ে দেয়, তোমার যদি হচ্ছে ট্রানজিস্টর দিয়ে দেয়, তখন সার্কিটটা কেমন বিহেভ করবে সেটা হচ্ছে এখানে দেখি আমরা। তারপরে কন্টিনিউয়াস সিগন্যাল, হ্যাঁ, তো সিগন্যাল, এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে আমরা সিগন্যাল প্রসেস করব, কমিউনিকেট করব, এটা বোঝার আগে নর্মাল একেবারে সিগন্যাল নিয়ে একটা বেসিক ধারণা তোমাকে সেকেন্ড ইয়ারে পেয়ে যাবে। ঠিক আছে, একটা সিগন্যালকে কিভাবে আমরা প্রকাশ করি, কিভাবে লিখি, একটা সিস্টেমের মধ্যে সিগন্যাল, লিনিয়ার সিস্টেমের মধ্যে সিগন্যালটা কিভাবে বিহেভ করে। ঠিক আছে, অনেক কিছু অজানা মনে হতে পারে, কিন্তু এগুলো তোমার হচ্ছে তুমি সেকেন্ড ইয়ারে আইডিয়া পেয়ে যাবে। তারপর থার্ড ইয়ারে এসে এই যে দেখো এখানে কালার করে দিছি, এই যে এই পাওয়ার সিস্টেম এবং পাওয়ার ইলেকট্রনিক। ওকে, এখন আরও ডেপথে গেছো একেবারে, এখন পাওয়ার সিস্টেম নিয়ে পুরো একটা আইডিয়া পাবা। তারপর পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার সিস্টেমের মধ্যে যে ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে সেগুলো নিয়ে তুমি হচ্ছে আইডিয়া পাবা। ঠিক আছে, তো থার্ড ইয়ারে আমরা দেখবো হচ্ছে পাওয়ার সিস্টেম এবং পাওয়ার ইলেকট্রনিক নিয়ে। এটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অংশ। তারপরে দেখো সেমিকন্ডাক্টর নিয়ে আমরা দেখব সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, মানে ওই যে সিলিকন, জার্মেনিয়াম, তারপর গ্যালিয়াম, বিভিন্ন টাইপের সেমিকন্ডাক্টিভ যে জিনিসগুলো আছে এদের বিহেভিয়ারগুলো কেমন হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, খুব ডেপথে দেখা হবে। ঠিক আছে, তো এইটা রিসার্চের, এই টাইপের টপিকগুলো রিসার্চের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে দিনকে দিন যত যাচ্ছে তত ভালো সেমিকন্ডাক্টিভ ডিভাইস নিয়ে তত রিসার্চ বাড়তেছে। ঠিক আছে, ওকে। তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স মানে কি? ডিজিটাল ইলেকট্রনিক্স মানে হচ্ছে এইখানের মধ্যে লজিক গেট চলে আসবে। এখন কি শুধু ট্রানজিস্টর না, ট্রানজিস্টর থেকে আমরা আপগ্রেড করছি লজিক গেটে। লজিক গেট নিয়ে তোমরা পড়ছো যে অর গেট, নট গেট, তারপরে অ্যান্ড গেট, ন্যান্ড গেট, এই সকল গেট নিয়ে একটা সার্কিটের মধ্যে তুমি কিভাবে একটা ইনপুট দিলে আউটপুট পাইতে পারো সেটা দেখতে পারো। ঠিক আছে, এবং এই ডিজিটাল ইলেকট্রনিক্সের টপিকটা যে চিপ ডিজাইনিং, তারপরে হচ্ছে তোমার একটা কম্পিউটার কিভাবে কাজ করে, পুরো বেসিকটা হচ্ছে এই ডিজিটাল ইলেকট্রনিক্সে, মানে কম্পিউটারের একেবারে বেসিক টপিকটা হচ্ছে এই ডিজিটাল ইলেকট্রনিক্সে। ঠিক আছে, ওকে। কম্পিউটারের মধ্যে তারপরে ওই কম্পিউটার আর্কিটেকচারের এখান থেকে আলোচনা হবে। ওকে, তারপরে কমিউনিকেশন সিস্টেম, হ্যাঁ, আমরা পাওয়ার সিস্টেম নিয়ে আলোচনা করছি, এখন কমিউনিকেশন করার সময় কমিউনিকেশনেরও তো একটা সিস্টেম থাকবে, তাই না? তো ওইটা নিয়ে আলোচনা করব, কিভাবে মডেম ইউজ করে, তারপরে মডুলেশন করে, মাল্টিপ্লেক্সিং করে। কথাগুলোর মানে কি? মডুলেশন মানে কি? মডুলেশন মানে হচ্ছে তুমি মনে করো তোমার কথাটা, ঠিক আছে, মডুলেশনটা খুব ইজিলি বুঝাই তোমাকে। মডুলেশন মানে হচ্ছে এই যে আমি কথা বলতেছি, ঠিক আছে, এটার ফ্রিকোয়েন্সিটা একটা, আমার কথার একটা ফ্রিকোয়েন্সি আছে। এখন নর্মালি যদি কোনো কথার ফ্রিকোয়েন্সি কম হয়, হ্যাঁ, কোনো সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি কম হয়, হ্যাঁ, তাহলে ওয়েভলেন্থগুলো কি হবে? বড় হবে। ফ্রিকোয়েন্সি কম, ওকে, ফ্রিকোয়েন্সি কম মানে ওয়েভলেন্থ কি? বড়। ওয়েভলেন্থ বড় হইলে কথাগুলো বেশি দূর যাইতে পারবে না। ঠিক আছে, ওকে। যদি তুমি বেশি দূর নিতে চাও তাহলে তোমার ফ্রিকোয়েন্সিটা অনেক বড় হওয়া লাগবে। ফ্রিকোয়েন্সিটা অনেক বড় হওয়া লাগবে, তখন ওয়েভলেন্থটা কমে যাবে, তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক কমে যাবে, ওই সকল সিগন্যালগুলো অনেক দূর যাইতে পারে। কিন্তু আমার কথা, তোমার কথার যে ফ্রিকোয়েন্সি, এটা চিন্তা করো, এটা কিন্তু অত একটা বেশি না। ঠিক আছে, তো এখন যেটা করা হয়, আমার কথাটাকে আরেকটা বেশি ফ্রিকোয়েন্সির উপরে ভর করে আমি পাঠাইতে পারি, এটাকেই বলে মডুলেশন। এটাকেই কি বলে? মডুলেশন। মানে আমার কথার ফ্রিকোয়েন্সি কম, অসুবিধা নাই, আরেকটা বেশি ফ্রিকোয়েন্সিওয়ালা একটা সিগন্যাল নিব আমি, ওইটার উপরে আমার কথাটাকে চাপাই দিব, সে নিয়ে যাবে। ঠিক আছে, সে নিয়ে যাবে, সে অনেক দূর যাইতে পারে, এইভাবে আমার কথাটা অনেক দূর যাইতে পারবে। ঠিক আছে, পুরো জিনিসটাই হচ্ছে এটার উপর বেসিস করে। আমার কথা কিভাবে, মনে করো বাংলাদেশ থেকে শুরু করে একেবারে বিশ্বের যে কোনো
প্রান্তে কেউ শুনতে পারে। পুরো জিনিসটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে, ওকে, মডুলেশনের উপর ডিপেন্ড করে। তো এই পুরো মডুলেশন ডিমডুলেশন কি এখন কারো কাছে মনে করো ওই হাই ফ্রিকোয়েন্সিটা ভর করে আমার কথাটা আসছে, এখন আমার কথাটা তার বুঝতে হলে ওই হাই ফ্রিকোয়েন্সিটা আবার সরায় ফেলতে হবে, উচ্চ কম্পাঙ্কের তরঙ্গটাকে আবার সরাইতে হবে, এটাকে আমরা ডিমডুলেশন বলি। এই যে মডুলেশন ডিমডুলেশন এই পুরো জিনিসটা হচ্ছে আমরা কমিউনিকেশন সিস্টেমে দেখব, ঠিক আছে। তারপরে হচ্ছে সিগন্যাল প্রসেসিং, ওকে। সিগন্যাল প্রসেসিংটা কি? সিগন্যাল প্রসেসিং হচ্ছে এই যে মডুলেশনটা হইলো, এরপরে যে সিগন্যালটা রিসিভ হবে ওই রিসিভড সিগন্যালটা অনেক নয়েজ থাকবে, ওই নয়েজটাকে সরানো লাগবে, ঠিক আছে। ওই নয়েজ সরানোটা কি? সিগন্যাল প্রসেসিং, ওকে। তো এই দুইটা টপিক হচ্ছে কমিউনিকেশনের মধ্যে। এবং আমি যদি বলি এই কমিউনিকেশনের টপিকটা যদি তুমি বুঝতে পারো, সবচেয়ে বেশি মজা এই জায়গায় পাবা, ঠিক আছে, সবচেয়ে মজা এই জায়গায় আছে। এবং এই টপিকটার আইডিয়াটা তোমরা এখন ইন্টারে পাও নাই, তোমরা হচ্ছে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিকের আইডিয়াটা পাইছো। ইলেকট্রিক্যাল তোমরা সার্কিট পড়ছো, ইলেকট্রনিক সার্কিট মানে ট্রানজিস্টর নিয়ে দেখছো, কিন্তু এই কমিউনিকেশন নিয়ে তোমাদের দেখা হয়নি, ঠিক আছে। এই টপিকটা সবচেয়ে হার্ড এবং সবচেয়ে মজার, ঠিক আছে। এরপরে হচ্ছে কন্ট্রোল সিস্টেম এবং মাইক্রো কন্ট্রোলার। এটা কমন টপিক, এটা সব জায়গায় প্রয়োজন হয়। ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কন্ট্রোল সিস্টেম নিয়ে পড়ানো হয়, ঠিক আছে। কোনো একটা সিস্টেম তুমি ডিজাইন করছো, ওইটাকে কিভাবে মডেল করবা, ঠিক আছে, ওই সিস্টেমটার মধ্যে আউটপুট ইনপুট কিভাবে তুমি ঠিক করবা, এই পুরা জিনিসটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের মধ্যে পড়ে, ঠিক আছে। একটা সিস্টেম কিভাবে আনস্টেবল হবে না, একটা সিস্টেম কিভাবে ওইটাকে আমরা স্টেবল রাখতে পারি, পুরা জিনিসটা আমরা এই কন্ট্রোল সিস্টেমের মধ্যে ডিজাইন করি। আর মাইক্রো কন্ট্রোলার মানে কি? মাইক্রো কন্ট্রোলার মানে হচ্ছে এই যে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়লাম, বেসিক জিনিস পড়লাম, এখন হচ্ছে আমরা বিভিন্ন টাইপের ছোট ছোট চিপ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আরডুইনো, তারপরে হচ্ছে 8086, এই টাইপের বিভিন্ন টাইপের ছোট ছোট কম্পিউটার নিয়ে এরা কিভাবে কাজ করে এটা দেখব, ঠিক আছে। এগুলো নিয়ে আলোচনা করলে লাভটা কি হবে? এগুলো নিয়ে যখন আলোচনা করতেছো তখন তুমি বড় বড় কম্পিউটার কিভাবে কাজ করে ফান্ডামেন্টালি সেম, ঠিক আছে। বড় বড় কম্পিউটারের প্রসেসের তুলনায় এই যে ছোট ছোট কন্ট্রোলারগুলো আছে এদেরটা একটু সিম্পল। তো ওইটা যদি বুঝে যাও তুমি বড় বড় কম্পিউটারের কাজটাও কিভাবে করে ওইটাও বুঝে যাবা। তো আশা করি বুঝতে পারছো। তো এইখানের মধ্যে এইটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইয়ার, প্রত্যেকটা টপিকের উপরে তোমার ল্যাব থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, তারপরে তোমাকে ভাইবা দেওয়া লাগতে পারে, ঠিক আছে। তো এই টপিকগুলো গেল প্রথম 3 বছরে। ফোর্থ ইয়ারে গেলে তোমাকে এতক্ষণ ধরে আমি তিন ভাগ করে দেখাইছি না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তারপরে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, 3টা ভাগ দেখাইছিলাম না? ওই 3টা ভাগ এখন 3টা মেজর হয়ে যাবে। এই যে তোমার কাছে এগুলো হচ্ছে কি মেজর। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফোর্থ ইয়ারে গিয়ে এই 3টা মেজর তোমার সামনে আসবে, তোমাকে একটা মেজর সিলেক্ট করা লাগবে, ঠিক আছে। এই 3টা মেজরের মধ্যে তোমার একটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তোমার হচ্ছে যে কোনো এক জায়গায় যেই মেজরটা তুমি সিলেক্ট করবা, এই 3টার মধ্যে যেই মেজরটা তুমি সিলেক্ট করবা ওই মেজরের উপরে তোমার থিসিস টপিক ঠিক করা লাগবে, প্লাস থিসিস টপিকের সাথে থিসিস সুপারভাইজার থাকবে, তোমার একজন প্রফেসর থাকবে, ঠিক আছে। থিসিস সুপারভাইজার থাকবে মানে একজন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, উনাদের আন্ডারে তুমি একটা থিসিস করবা, ঠিক আছে। এই 3টা মেজরের মধ্যে। তার মানে কি তুমি এই পাওয়ার মেজর ঠিক করলে ইলেকট্রনিক্সের কিছু পড়তে পারবা না? না, পড়তে পারবা। একটা লিমিট থাকে। তোমার মনে করো যে 10টা কোর্সের মধ্যে তোমাকে 60টা পাওয়ার, তুমি যদি পাওয়ারকে মেজর হিসেবে নাও, 10টার মধ্যে 70% তোমার পাওয়ারের কোর্স থাকবে, বাকি 30% এই দুইটার মধ্যে যে কোনো একটা, দুইটার মধ্যে যে কোনো টপিক নিয়ে তুমি করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তুমি 10টা চাইলে 10টাই পাওয়ারের টপিক নিয়ে মানে কোর্স ওয়ার্ক করতে পারো। তো তবে ফোর্থ ইয়ারের একটা বড় অংশ থাকবে থিসিস, ঠিক আছে। তুমি হচ্ছে প্রত্যেকটা এখানের মধ্যে তুমি দেখো না যে রিনিউয়েবল এনার্জি নিয়ে দেখো এখনো কিন্তু আলোচনা হয় নাই, ওকে। রিনিউয়েবল এনার্জিগুলো তুমি পাওয়ার অ্যান্ড এনার্জিতে গিয়ে আলোচনা করবা। তারপর চিপ ডিজাইনিং, ওইটা কিন্তু এখন আলোচনা হয় না, ওইটা তুমি ইলেকট্রনিক্সে গেলে
দেখতে পাবা, ঠিক আছে। তারপর টেলিকমিউনিকেশনে অ্যান্টেনা ডিজাইন, ওই সকল ডেপথের জিনিসগুলো তখন মেজর সিলেক্ট করার পরে তুমি এগুলো নিয়ে পড়াশোনা করতে পারবা, ঠিক আছে। তো এইখানের মধ্যে 4th ইয়ারের একটা বড় অংশ হচ্ছে এই তোমার একটা মেজর সিলেক্ট করা লাগবে, মেজরের থেকে তারপর একটা থিসিস টপিক আর সুপারভাইজার তোমার জন্য ঠিক করতে হবে, ঠিক আছে। এখানের মধ্যে তোমার দেখতে হবে যে কোন প্রফেসর তোমার কোন টাইপের রিসার্চ ওয়ার্ক করতেছে, ওইটা তোমার সাথে তুমি কি ওই টাইপের রিসার্চ ওয়ার্কে ইন্টারেস্টেড নাকি, ওই টাইপের তোমার হচ্ছে খোঁজাখুঁজি করা লাগবে, ঠিক আছে। ওই স্যারকে গিয়ে বলতে হবে স্যার আপনি যে টপিক নিয়ে হচ্ছে কি বলে পড়াইতে মানে রিসার্চ করতেছেন ওইখানে আমি ইন্টারেস্টেড। তো ওনার কোনো প্রজেক্ট থাকলে ওই প্রজেক্টে তুমি কাজ করতে পারো, ওই প্রজেক্টে কাজ করার সময় একটা থিসিস করতে পারো, মানে অনেক অপশন আছে এইখানের মধ্যে প্রফেসরদের সাথে একটা রিলেশন বিল্ড করার একটা অপশন থাকে। এবং এইটা সামনে তোমার রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রেও তুমি যদি বাইরে যাইতে চাও এবং বাইরে অনেকে পিএইচডি করতে যায়, ওই পিএইচডির একটা ফ্লেভার হচ্ছে এই 4th ইয়ারে গিয়ে তুমি পাবা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাদেও অন্যদিকে মানুষ সুইচ করতে পারে। তুমি মনে করো 4 বছরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করলা, ঠিক আছে, ওই যে তুমি স্কিলগুলো শিখলে ওইটার বাইরেও তোমার হচ্ছে অন্য ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকটা টপিক তুমি হচ্ছে ভালো আয়ত্ত করতে, মানে ভালো একটা আইডিয়া পেয়ে যাবে। যেমন কোডিং, হ্যাঁ, সবচেয়ে বেশি কোডিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের পরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দরকার হয়, ঠিক আছে। সবচেয়ে বেশি কোডিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের পরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বেশি দরকার হয়, ঠিক আছে। তুমি হচ্ছে ম্যাটল্যাব ইউজ করবা, ম্যাটল্যাবের মধ্যে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বিভিন্ন টাইপের তোমার ইলেকট্রিক্যাল সিস্টেম সিমুলেট করতে হবে, ঠিক আছে। বিভিন্ন টাইপের হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। তো পুরো জিনিসটা এই যে কোডিংয়ের ব্যাপারটা, কোডিংটা তুমি অনেক করবা, ঠিক আছে, কোডিং করবা, কিন্তু কোডিংয়ের ফান্ডামেন্টাল যে ইয়াগুলো আছে তোমার যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, ওইটা হয়তো বা তুমি শিখবে না, তবে কোডিং তুমি করবা, ঠিক আছে। এই জন্য তোমার হচ্ছে কোডিং নিয়ে ভয় থাকবে না। তো তুমি চাইলে নিজের ইচ্ছা মতন ওই কোডিং টপিকে আরেকটু ডেপথে গিয়ে ওইটা আরও শিখতে পারো, ঠিক আছে। এটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি কোডিং লাগবে, কিন্তু তুমি যদি মনে করো যে শুধু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি কোডিং মনে করো কম্পিউটার ইঞ্জিনিয়ারদের মতন কোডিং করতে পারবো, অমন না। তোমাকে কিছু এফোর্ট দেওয়া লাগবে, কিন্তু তোমার এখানের মধ্যে অবশ্যই কিছু অভিজ্ঞতা অন্যান্য ইঞ্জিনিয়ারিং থেকে বেশি থাকবে। তারপরে হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। তারপরে কম্পিউটার আর্কিটেকচার কেন? কারণ হচ্ছে তুমি কি দেখো তো, এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে যখন তুমি পড়তেছো, পুরো একটা কম্পিউটার বেসিক লেভেলে কিভাবে কাজ করে, মাইক্রো প্রসেসর নিয়ে পড়তেছো, তখন একটা কম্পিউটার বেসিক লেভেলে একটা বেসিক কম্পিউটার কিভাবে কাজ করে পুরো আইডিয়াটা কিন্তু তোমার হয়ে গেছে। তো কম্পিউটার নিয়ে আইডিয়া যখন হয়ে যাবে, বিভিন্ন টাইপের তুমি হচ্ছে ওই মানে কোডিং করা বা তোমার হচ্ছে কম্পিউটারের ডিজাইন, চিপ ডিজাইনিং করার পরে ওই কম্পিউটার নিয়ে যখন আইডিয়াটা থাকবে, তখন হচ্ছে তুমি ওই কম্পিউটার সায়েন্সেরও বিভিন্ন টপিক ভালো মতন বুঝতে পারবা, ঠিক আছে। তোমাকে একটু এফোর্ট দেওয়া লাগবে। এরপরে হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা কি? কাজ হচ্ছে ওইখান থেকে পাওয়ার জেনারেশনই, ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ারটাকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করায়। তো তোমার অনেক সময় তুমি হচ্ছে এই যে পাওয়ার এবং এনার্জি যখন মেজর পড়বা, তখন নিউক্লিয়ারের একটা কোর্স থাকে, ঠিক আছে। নিউক্লিয়ারের একটা কোর্স থাকে, এবং তুমি ওইখান থেকে পড়াশোনা করলে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়েও পরে মাস্টার্স বা অন্য ওই দিকে শিফট করতে পারো। তার মানে শুধু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং না, তুমি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের দিকেও যাইতে পারো। তারপর রিনিউয়েবল পাওয়ার নিয়ে আলোচনা করলে গ্রিন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ওই দিকেও যাওয়ার একটা সুযোগ থাকে, ঠিক আছে। তারপর জেনারেল প্রবলেম সলভিং, হ্যাঁ। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যখন পড়াশোনা করবা, তোমাকে হচ্ছে অনেক দেখবা যে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অন্যান্য সকল ইঞ্জিনিয়ারিংয়ের তুলনায়, আমি নিজে পড়ছি দেখে বলতেছি না, অন্যান্য অনেক ইঞ্জিনিয়ারিংয়ের তুলনায় অনেক বেশি টাফ, ঠিক আছে, অনেক টাফ। এখানে কোর্স ওয়ার্কটাও অনেক বেশি থাকে এবং এখানে পড়াশোনাগুলোও একটু কঠিন হয়, ঠিক আছে। তো ওই টাইপের পড়াশোনা করার পরে তোমার হচ্ছে এই যে কিভাবে প্রবলেম সলভ করে সেইটার একটা বড় একটা ভালো আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এত কিছু যে শিখলা, এটার এখন তোমার কি রিয়েল লাইফে কি কাজে লাগবে, ঠিক আছে। তো অলওয়েজ দুইটা অপশন থাকে,
হয় তুমি রিসার্চে যাবা না হলে জবে যাবা, ঠিক আছে। রিসার্চ দুইটা জিনিসই তুমি এই বাংলাদেশেও করতে পারো, বিদেশেও করতে পারো। বাংলাদেশেও রিসার্চ ওয়ার্ক করতে পারো, বিদেশেও করতে পারো, তবে বিদেশের রিসার্চ ওয়ার্কের মানটা ভালো হয়। রিসার্চ ওয়ার্ক করলে তোমার প্রোগ্রেশনটা কেমন হবে? প্রোগ্রেশনটা হবে তুমি একটা পিএইচডি করবা, পিএইচডি পোস্ট ডক্টরেট করার পরে একটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টিতে জয়েন করবা, তারপর ওইখানে গিয়ে ফার্দার আরও রিসার্চ করবা, ঠিক আছে। রিসার্চের কোনো শেষ নাই, তুমি একটা টপিকে রিসার্চ করছো আরেকটা টপিকে যাবা, ফান্ডিং যেদিকে আসে তুমি ওই দিকে যাবা, ঠিক আছে। তো তোমার যদি ওই যে 4th ইয়ারের যে একটা থিসিসের এক্সপিরিয়েন্সটা হবে ওইটা যদি তোমার জন্য পজিটিভ হয়, ইন্টারেস্টিং হয়, তাহলে তুমি ওই দিকে মুভ করতে পারো, রিসার্চের দিকে মুভ করতে পারো। অথবা তোমার যদি বাইরের দেশে যাওয়ার ইচ্ছা থাকে তাহলেও এখানে রিসার্চ ওয়ার্কের মাধ্যমে যাওয়াটা ইজিয়ার জব নেওয়ার তুলনায়। জব তুমি বাইরের দেশে ডিরেক্ট না পাওয়ার সম্ভাবনা বেশি, রিসার্চে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি হচ্ছে বাইরের দেশে যাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। আচ্ছা, জবের মধ্যে এখন দেখো, জবের মধ্যে মেইনলি হচ্ছে পাওয়ার কোম্পানি, মানে এই যে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন করা যে কোম্পানিগুলো থাকে ওইখানে তুমি চাকরি করতে পারো। মানে এইখানের মধ্যে এই জবগুলা, এই টাইপের জবগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল বেসড, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই টাইপের জবে বেশি থাকে। এখন এই টাইপের বাইরে কি ইলেকট্রিক্যাল জব নাই? হ্যাঁ আছে। তুমি ব্যাংকের মধ্যেও তোমার ইলেকট্রিক্যাল জব আছে। ব্যাংকের মধ্যেও যদি দুইটা ইঞ্জিনিয়ারিং নেয়, একটা নিবে সিভিল ইঞ্জিনিয়ার আর একটা নিবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সব জায়গায় দরকার হয়, তবে এই যে আমি কোম্পানি বা ইন্ডাস্ট্রিগুলোর কথা বলবো সেই ইন্ডাস্ট্রিগুলোতে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা বেশি দরকার হয়, ঠিক আছে। আচ্ছা, টেলিকমিউনিকেশন কোম্পানি যেমন হচ্ছে তোমার বাংলা লিঙ্ক, রবি, ঠিক আছে, তো এই গ্রামীণ ফোন, এই কোম্পানিগুলোর মধ্যে তোমার কি কমিউনিকেশন করা লাগবে না, টাওয়ার বসানো লাগবে না, ওইখানে ইঞ্জিনিয়ার লাগবে না, তো ওইখানে তোমার হচ্ছে একটা অপশন থাকে। তারপরে চিপ ফ্যাব্রিকেশন ল্যাব, হ্যাঁ, মানে হচ্ছে তোমার যে চিপ বানানো লাগবে, ঠিক আছে। আমরা তো চিপটা ডিজাইন করা আর বানানো দুইটা কিন্তু আলাদা আলাদা চ্যালেঞ্জ, হ্যাঁ, দুইটা কিন্তু একসাথে হয়ও না। ওকে, তোমরা বিভিন্ন জায়গায় দেখবা যে যারা চিপ, যেমন মনে করো তোমরা হচ্ছে তোমাদের কম্পিউটারে ইন্টেলের কোর চিপগুলো ইউজ করো, ইন্টেল কিন্তু চিপ ডিজাইন করে, ইন্টেল কিন্তু চিপ এখন আর ম্যানুফ্যাকচার করে না, ইন্টেল কিন্তু চিপ আর তৈরি করে না, ঠিক আছে। অনেকদিন করতো কিন্তু এখন এটা অন্য জায়গায় সে ট্রান্সফার করে দিছে, ঠিক আছে। তো এইখানের মধ্যে একটা অপশন আছে কি, চিপ ফ্যাব্রিকেশন ল্যাব, মানে যেখানে চিপগুলা আসলে বানানো হয় ওইগুলা, ঠিক আছে। তারপরে চিপ ডিজাইন, চিপ ডিজাইন কোম্পানিগুলো কি কি? চিপ ডিজাইন কোম্পানিগুলো হচ্ছে ইন্টেল, এনভিডিয়া, তারপরে অ্যাপল, বড় বড় কোম্পানি যাদেরই চিপ, মনে করো তোমার হচ্ছে যে কোনো ধরনের অ্যাপ্লায়েন্স, সব জায়গার মধ্যে যখন মানুষের স্মার্ট কথাটা আনে তার মানে ওইখানে কোনো একটা চিপ বসানো লাগবে, বুঝছো। ওয়াশিং মেশিন আগে কিন্তু পুরাটা তোমার ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে হয়ে যেত, কিন্তু এখন ওইখানের মধ্যে একটা চিপ বসানো লাগবে, কারণ হচ্ছে ওইটা তুমি স্মার্ট করতে যাচ্ছ, ঠিক আছে। স্মার্ট যখনই তুমি একটা টেলিভিশনের কথাই চিন্তা করো, টেলিভিশনের মধ্যে আগে জাস্ট হচ্ছে সিআরটি টিউব ছিল, সেটা দিয়ে আমরা টিভি দেখতাম আর নব ঘুরায় ঘুরায় চ্যানেল চেঞ্জ করতাম, ঠিক আছে। এখানের মধ্যে আগে ইলেকট্রিক্যাল আর কমিউনিকেশন ছিল, কিন্তু এখন স্মার্ট টিভি চলে আসার পরে এখানে কি হয়েছে, টেলিভিশনে একটা চিপ প্রয়োজন হবে, ঠিক আছে। ওই চিপটা ডিজাইন করতে হবে, ডিজাইন করে হচ্ছে ডিজাইনের জন্য আলাদা আর ফ্যাব্রিকেশনের জন্য আলাদা আলাদা কোম্পানি, ঠিক আছে। এইখানের মধ্যে বাংলাদেশের মধ্যে এই দুইটা জায়গায় অপশন আছে। তো আমরা একটু যদি জবের মধ্যে দেখি, বাংলাদেশের মধ্যে বিভিন্ন টাইপের পাওয়ার কোম্পানি আছে, সবগুলো সরকার আয়ত্ত, সরকারি প্রতিষ্ঠান। এই সবগুলো প্রতিষ্ঠান হচ্ছে তোমরা পল্লী বিদ্যুৎ, পিডিবি, ডিপিডিসি, ডেসকো, তারপরে হচ্ছে এনডব্লিউপিজিসিএল, এই যে এই পাওয়ার কোম্পানিগুলো আছে, এই পাওয়ার কোম্পানিগুলা বাংলাদেশে একটা ভালো স্যালারিতে জবের অপশন থাকে, ঠিক আছে, সরকারি। এরপরে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলা কি, ওই যে গ্রামীণ ফোন, রবি, বাংলা লিঙ্ক, এই যে বড় বড় টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো আছে, এখানে বাংলাদেশের জবের একটা অপরচুনিটি থাকে। তারপরে চিপ ডিজাইন, হ্যাঁ, চিপ ডিজাইন বাংলাদেশে কয়েকটা চিপ ডিজাইনিং কোম্পানি আছে, নিউরাল চিপ ডিজাইন একটা, আমার কয়েকজন বন্ধুই কাজ করছে, তো বাংলাদেশেও চিপ ডিজাইনিংয়ের কোম্পানি আছে, ওকে। এরপরে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স মানে কি, ইলেকট্রিক্যাল যে বিভিন্ন এসি, এয়ার কন্ডিশনার, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন,
তারপরে ডিশওয়াশার, বিভিন্ন টাইপের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেটা আমরা বাসার মধ্যে ইউজ করি, যে এই টাইপের জিনিসগুলো ইউজ করার জন্য আলাদা কোম্পানি আছে। যেমন হচ্ছে এটা সরকারি কোম্পানি নেই, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে ওয়ালটন আছে, ঠিক আছে। এছাড়াও তোমার হচ্ছে পাওয়ার সিস্টেমে বিভিন্ন টাইপের যন্ত্রপাতি, যেমন পাওয়ার কেবল, পাওয়ার ট্রান্সফর্মার, এগুলো তৈরি করার জন্য কোম্পানি আছে, ঠিক আছে। তো এগুলো ম্যাক্সিমাম সময় বেসরকারি কোম্পানি বানানো হয়, ওইখানে জবের একটা অপরচুনিটি থাকে, ঠিক আছে। তারপরে বাইরের দেশে এরকম ঠিক একইভাবে পাওয়ার, টেলিকমিউনিকেশন, তারপরে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের যেগুলো বাংলাদেশে আছে বাইরেও আছে, অসুবিধা নাই। চিপ ফ্যাব্রিকেশন ল্যাব, হ্যাঁ, তোমার যদি তাইওয়ানে TSMCর কথা শুনছো, ঠিক আছে, ওইটা US এর মধ্যেও একটা ওদের ফ্যাক্টরি আছে, ওইখানের মধ্যে তুমি কাজ করতে পারো। তারপরে চিপ ডিজাইন হিসেবে ইন্টেল, এনভিডিয়ার কথা তো বললামই, ওইখানের মধ্যে চিপ ডিজাইন করা হয়। তারপরে অটোমোবিল মানে হচ্ছে তোমার গাড়ির যে কোম্পানিগুলো আছে, ঠিক আছে, গাড়ির কোম্পানিগুলো বলতে টেসলা, দিনকে দিন কি হচ্ছে ইলেকট্রিক্যাল ইভি রেভলিউশন হচ্ছে, তাই না? ইভি রেভলিউশন হওয়ার কারণে এখন দেখো, আগে যে গাড়িটা পুরোটাই মেকানিক্যাল একটা জিনিস ছিল, এখানের মধ্যে এখন ইলেকট্রিক্যাল চিপ, তারপর ইলেকট্রিক্যাল সিস্টেম, ইলেকট্রিক্যাল মোটর, এই সব জিনিস চলে আসতেছে, তাই না? তো এখন ওই ইভি চলে আসার কারণে অটোমোবিলেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে, ঠিক আছে। তো আউটসাইড বাংলাদেশ হচ্ছে এই অপরচুনিটিসগুলো আছে এখানের মধ্যে, অটোমোবিল ইন্ডাস্ট্রির মধ্যে। তার মানে কে কে আছে এখানের মধ্যে? টেসলা আছে, তারপরে হচ্ছে তোমার জার্মান যে তোমার বিএমডাব্লিউ, তারপরে হচ্ছে তোমার ভোক্সওয়াগন, বড় বড় যে কার ম্যানুফ্যাকচারার আছে তারা হচ্ছে তাদের ওইখানে কাজ করা যেতে পারে, ঠিক আছে। ওকে, এখন তো পুরোপুরি এতক্ষণ ধরে আমরা হচ্ছে মোটামুটি ক্যারিয়ার অপরচুনিটিস, মানে ইলেকট্রিক্যালের মধ্যে তোমার যে ক্যারিয়ার অপরচুনিটিস আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, সেটা নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা যদি বলি, তাহলে তিনটা যে মেজর মাদার সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিংয়ে, তোমার সিভিল, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল, ঠিক আছে। এই তিনটার জব বাংলাদেশে আছে এবং ভালো পেইড, সরকারি বেসরকারি দুই জায়গায় সুযোগ আছে, ঠিক আছে। অন্যান্য ইঞ্জিনিয়ারিং একটু কম, তবে এই টপিকগুলো, এই সাবজেক্টগুলোতে আছে, ঠিক আছে। তোমার হচ্ছে এই ইঞ্জিনিয়ারিংগুলো এতটা ইউবিকুইটিয়াস যে মনে করো যে কোনো জায়গায় প্রয়োজন হয়। বিভিন্ন জায়গায় তোমার যদি দুইটা ইঞ্জিনিয়ার লাগে, ওই যে বললাম না, একটা সিভিল ইঞ্জিনিয়ারিং নিবে আর একটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিবে, আর একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও নিতে পারে, ঠিক আছে। তারপরে ক্যারিয়ার সুইচিং, এখন যদি তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেজর যে ইন্ডাস্ট্রি বা রিসার্চ ওয়ার্ক, এখানের মধ্যে যদি ইন্টারেস্ট না থাকে, তোমাকে কি বললাম, এই যে রোবোটিক্স বা মেকাট্রনিক্স, এই দিকে ইজিলি তুমি সুইচ করতে পারবা। রোবোটিক্স করার জন্য তোমার যে চিপ যে ডিজাইন করতে হবে বা চিপের যে কানেকশনগুলো দিতে হবে ওইটা, তারপরে হচ্ছে তুমি হয়তো বা একটা রোবটের হাত কিভাবে কাজ করবে ওই হিঞ্জগুলো লাগাইতে পারবা না, কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে ওইগুলো কন্ট্রোল করার জন্য যে সিগন্যালটা মানে সার্কিটের দরকার হবে ওইটা তোমার ডিজাইন করতে হবে। তারপরে AI/ML, ঠিক আছে, এটা বলছি কারণ হচ্ছে তোমার যে কোডিংয়ের যে দিকে যদি তুমি ভালো মতন ফোকাস করো, তাহলে এই দিকে ইজিলি শিফট করতে পারবা, ঠিক আছে। এই দিকে তুমি মাস্টার্স করে এই দিকে ইজিলি শিফট করা যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার হিসেবে তোমার মনে করো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেও তুমি শিফট করতে পারো, যদি ওই দিকের পড়াশোনাটা তোমার আরও ইন্টারেস্টিং মনে হয়, তাহলে ওই দিকেও সুইচ করতে পারো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পুরো একটা ওভারভিউ দেখে ফেললাম, ঠিক আছে। কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কি, তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তোমার কি নিয়ে আলোচনা করা হয়, কিভাবে তুমি পড়াশোনা করবা, তোমার লাস্ট ইয়ারে কি করতে হয়, জব অপরচুনিটিসগুলো কি। তার মানে এই ইঞ্জিনিয়ারিং পড়লে তোমার হচ্ছে তুমি এইটুকু শিওর থাকতে পারো যে তোমার এই ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিমান্ডটা এটা কমবে না, আস্তে আস্তে কিন্তু সব কিছু ইলেকট্রিসিটির দিকেই যাচ্ছে, ঠিক আছে। তোমার গাড়িগুলো আস্তে আস্তে ইলেকট্রিসিটিতে কনভার্ট হবে, তার মানে ট্রান্সপোর্টেশনগুলো দিনকে দিন ইলেকট্রিসিটি ইন্টিগ্রেশন আরও বেশি হবে, ঠিক আছে। তারপরে তুমি চিন্তা করতে পারো যে বিভিন্ন জিনিস যেখানে আগে চিপের কোনো প্রয়োজন হইতো না, ঠিক আছে, বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস ওইখানের মধ্যে চিপ চলে আসতেছে, ঠিক আছে, স্মার্ট হোম। তো এই যে টপিক, তারপরে AI, ঠিক আছে, AI/ML এগুলা যখন তুমি ইন্টিগ্রেট করার চেষ্টা করবে তোমাকে চিপ ডিজাইন করতে হবে। তো সব জিনিসই তুমি
বেসটা হচ্ছে কি একটা তোমার মডার্ন সোসাইটির বেসটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, ঠিক আছে? এবং এটার ডিমান্ড নিয়ার ফিউচারে কমবে না, বরং আরও কয়েক গুণ হবে, ঠিক আছে? তো আশা করি এই আলোচনাটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে। এখন তোমরা তোমাদের এই আমার যে আলোচনাটা, এই আলোচনা থেকে তোমরা ডিসাইড করতে পারো যে আচ্ছা হ্যাঁ এই ইঞ্জিনিয়ারিংটা কি আমার জন্য নাকি, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংটা এটা কি আমি এক্সপ্লোর করতে চাই নাকি, ঠিক আছে? তো তুমি যদি আরও আইডিয়া নিতে চাও, তোমাদের আরও বড় ভাইয়া থাকতে পারে, তাদের সাথে আলোচনা করতে পারো, আমাদের সাথেও যোগাযোগ করতে পারো। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।